এরপরে হচ্ছে খুশির সংবাদ হচ্ছে আমি চাই এই অভিযান চলুক, বাট ঝুঁকবে না। ইতিহাসে সবচেয়ে বড় একটা মরণ কামড় দেবে। বাংলাদেশ আজকে যে কাজ করেছে আপনারা শুনলে অবাক হবেন। একদম মোদিকে বাংলাদেশ ভরে দিয়েছে। মোদির চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে, আর সেটি হলো 15 বছরের অমীমাংসিত তিস্তা প্রকল্প চীনের হাতে তুলে দিলেন বাংলাদেশ। চমৎকার ভাই, অবশ্যই বাংলাদেশ সরকারকে এটার জন্য স্যালুট জানাই, এটার জন্য ধন্যবাদ জানাই। তবে আমি একটা জিনিস ভাই চিন্তা করতেছি, এই নিউজটা দেখার পরে এই যে শুভেন্দু আছে না, এই শুভেন্দুর কি ঘুম হবে না ওর ঘুম হারাম হয়ে যাবে? ভারতকে সহ্য করার দিন শেষ, এবার ইটের জবাব পাথর দিয়ে দিবে বাংলাদেশ। বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। শাব্বাশ তারেক রহমান সরকার, আপনাদের সমালোচনা করব, আপনাদের ভালো কাজের প্রশংসা করব। বাংলাদেশ তিস্তা পরিকল্পনা নিয়ে আর ভারতের দিকে তাকিয়ে থাকবে না, বরং বাংলাদেশ নিজস্ব উপায়ে সেটা সমাধান করবে। আমরা তো এমন সরকার চাই অন্য দেশের গোলামি করবে না, বরং চোখে চোখ রেখে বন্ধুত্ব হিসেবে আমরা বাংলাদেশের সকল সমস্যা সমাধান করব। ও আইসা এমন জায়গায় পৌঁছে গেল, জলে জলে চারিদিকে পুরা গন্ধ পাইতেছি, চারিদিকে পুরা গন্ধ জ্বলতেছে, তো শুধু আরো জ্বলবেন সামনে। ভারতের কপালে এখন চিন্তার ভাঁজ। 33,000 কোটি টাকা ব্যয় হচ্ছে পদ্মা ব্যারেজ। ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপি সরকার পদ্মা ব্যারেজের প্রকল্প হাতে নিয়েছে। বিএনপি সরকারকে ধন্যবাদ জানাই এমন সাহসিকতার জন্য। ক্ষমতায় যাওয়ার 2.5 মাসের মধ্যে এই ধরনের মেগা প্রকল্প হাতে নিয়েছে বিএনপি সরকার। ফারাক্কার ফাঁদ দিয়ে যে বাংলাদেশকে যুগের পর যুগ শুকিয়ে মেরেছে ভারত, সেই ভারতের বুকেই এবার কাঁপন ধরিয়ে দিয়েছে বাংলাদেশের এক মাস্টার স্ট্রোক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ফারাক্কার ফাঁদ দিয়ে যে বাংলাদেশকে যুগের পর যুগ শুকিয়ে মেরেছে ভারত, সেই ভারতের বুকেই এবার কাঁপন ধরিয়ে দিয়েছে বাংলাদেশের এক মাস্টার স্ট্রোক। দাদারা ভেবেছিল উজানে পানি আটকে রাখলে বাংলাদেশ বাধ্য হয়ে তাদের পা ধরে বসে থাকবে, শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। কিন্তু দিল্লির সেই দাদাগিরির দিন এবার শেষ। ভারতের পানি সন্ত্রাসের কড়া জবাব দিতে বাংলাদেশ হাতে নিয়েছে এমন এক মেগা প্রজেক্ট যার নাম শুনলেই এখন সাউথ ব্লকের কর্তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। গঙ্গার পানি নিয়ে ভারতের যে অহংকার, সেই অহংকার মাটিতে মিশিয়ে দিতে এবং নিজেদের পানির অধিকার নিজেদের হাতেই তুলে নিতে বাংলাদেশ নির্মাণ করতে যাচ্ছে স্বপ্নের পদ্মা ব্যারেজ। শুধু তাই নয়, এই প্রজেক্টে যদি চীনের এন্ট্রি হয় তবে ভারতের ভূরাজনীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হবে। 70-এর দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ। শুষ্ক মৌসুমে পানি না দিয়ে আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 37% এলাকাকে রীতিমতো ধুধু মরুভূমিতে পরিণত করেছে ভারত। গড়াই, মধুমতি, ইছামতি, আরিয়াল খা কিংবা বড়ালের মতো নদীগুলো ভারতের পানি আগ্রাসনের শিকার হয়ে মরা খালে পরিণত হয়েছে। কৃষি, মৎস্য উৎপাদন থেকে শুরু করে সুন্দরবনের জীববৈচিত্র্য সবকিছুই ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে ধ্বংসের মুখে। কিন্তু এই করুণ পরিণতি আর কতদিন? আজ নয়। ভারত পানি দিক বা না দিক, নিজেদের সম্পদ দিয়ে নিজেদের রক্ষা করার এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ। একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেয়ে গেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের নতুন লাইফ লাইন পদ্মা ব্যারেজ প্রকল্প। রাজবাড়ির পাংশা এলাকায় নির্মিতব্য এই পদ্মা ব্যারেজ শুধু একটি বাঁধ নয়, এটি বাংলাদেশের আত্মনির্ভরশীলতার এক বিশাল প্রতীক। প্রায় 33,500 থেকে 35,000 কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারতের পানি রাজনীতির মোড় পুরোপুরি ঘুরে যাবে বাংলাদেশের দিকে। 2026 সালের জুলাই থেকে 2033 সালের জুন মাসের মধ্যে এই ব্যারেজ নির্মাণের কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। বর্ষাকালে পদ্মার যে বিশাল জলরাশি কোনো কাজে না লেগেই সমুদ্রে চলে যায়, এই ব্যারেজের মাধ্যমে সেই অতিরিক্ত পানি ধরে রাখা হবে। আর শুষ্ক মৌসুমে ফারাক্কার কারণে যখন নদীতে পানি থাকে না, তখন ব্যারেজে ধরে রাখা প্রায় 2,900 মিলিয়ন ঘনমিটার পানি দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোতে ছড়িয়ে দেওয়া হবে। এর ফলে কি হবে জানেন? সাতক্ষীরা, খুলনা আর বাগেরহাটের মতো উপকূলীয় এলাকাগুলোতে যে লোনা পানির আগ্রাসন চলছে তা ঠেকানো যাবে। বাঁচবে আমাদের গর্বের সুন্দরবন। এই প্রকল্পের মাধ্যমে শুধু পানি ধরে রাখা হবে না, উৎপন্ন হবে 113 মেগাওয়াট জলবিদ্যুৎ। ব্যারেজের ডেক বা করিডর ব্যবহৃত হবে সড়ক সংযোগ, গ্যাস এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন হিসেবে। বৃহত্তর কুষ্টিয়া, যশোর, ফরিদপুর ও রাজশাহী অঞ্চলের প্রায় 28,80,000 হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। হিসেব বলছে এই ব্যারেজ হলে প্রতি বছর অতিরিক্ত 24 লাখ টন ধান এবং 2,34,000 টন মাছ উৎপাদন বাড়বে। 2024-25 অর্থ বছরকে ভিত্তি ধরে জিডিপিতে প্রায় 0.45% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ঠিক করা হয়েছে। শুধু এই প্রকল্প থেকেই বছরে প্রায় 8,000 কোটি টাকা রিটার্ন আসবে। বাস্তবায়নকালেই তৈরি হবে প্রায় 12,000 কর্মসংস্থান। ব্যারেজ সংলগ্ন এলাকায় 7টি স্যাটেলাইট শহর এবং 1.5 লাখ পরিবারের জন্য আধুনিক গ্রামীণ টাউনশিপ গড়ে তোলার এক বিশাল পরিকল্পনা রয়েছে। এবার আসা যাক আসল খেলায়, অর্থাৎ ভারতের মাথা ব্যথার কারণে।
ঢাকার কাছে পদ্মা ব্যারেজ যেমন একটি উন্নয়ন ও পানি নিরাপত্তার প্রকল্প, দিল্লির কাছে এটি ঠিক ততটাই কৌশলগত ও ভূরাজনৈতিক এক চরম আতঙ্কের নাম। গঙ্গা অববাহিকার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ যখন নিজের পানি নিজেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করবে, তখন ভারতের একচেটিয়া আধিপত্যের বেলুন ফুটো হয়ে যাবে। ভারত দীর্ঘদিন ধরে গঙ্গা নদীর পানি ব্যবস্থাপনাকে নিজেদের কৌশলগত সম্পদ মনে করে এসেছে। কলকাতা বন্দরের নাব্য রক্ষা, পশ্চিমবঙ্গ ও বিহারের কৃষি, এমনকি উত্তর ভারতের শিল্পাঞ্চলও এই পানির উপর নির্ভরশীল। ভারত সবসময় ভয় পায় বাংলাদেশ যদি পদ্মার পানি প্রবাহ নিয়ন্ত্রণের সক্ষমতা পেয়ে যায়, তবে ভবিষ্যতে গঙ্গা অববাহিকার পানি বন্টন নিয়ে ভারতের উপর উল্টো ছড়ি ঘোরাতে পারবে ঢাকা। তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর যে টালবাহানা করেছেন, দিল্লির কূটনীতিতে বুড়ো আঙুল দেখেছেন, তার ফল ভারত এখন হাতে নাতেই পাবে। বাংলাদেশ বুঝে গেছে ভারতের কূটনৈতিক আশ্বাসের কোনো দাম নেই। নিজেদের পানি ব্যবস্থাপনা নিজেদেরই ঠিক করতে হবে। আর ঠিক এই জায়গাতেই ভারতের সবচেয়ে বড় দুর্বলতায় আঘাত করেছে বাংলাদেশ। ভারত পানি আটকে আমাদের মারতে চেয়েছে, আর বাংলাদেশ সেই পানি নিজেদের সীমানায় আটকে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করার মাস্টার প্ল্যান করছে। আর এই মাস্টার প্ল্যানে ভারতের কপালে সবচেয়ে বড় চিন্তার ভাঁজ ফেলেছে চীনের নাম। ভারত সবসময়ই এই অঞ্চলে চীনের উপস্থিতি নিয়ে চরম আতঙ্কে ভোগে। বাংলাদেশ যদি এই বিশাল অবকাঠামো প্রকল্পগুলোতে চীনের বিনিয়োগ বা কারিগরি সহায়তা নেয়, তবে তা হবে দিল্লির জন্য এক মহা বিপর্যয়। বেজিং আগেই বাংলাদেশের বড় বড় প্রকল্পে আগ্রহ দেখিয়েছে। ভারত আশঙ্কা করছে চীনের মতো বিশাল অর্থনৈতিক পরাশক্তি যদি গঙ্গা অববাহিকার এই শেষ প্রান্তের পানি ব্যবস্থাপনায় ঢুকে পড়ে, তবে তা শুধু অর্থনৈতিক থাকবে না, এটি সরাসরি কৌশলগত রূপ নেবে। বঙ্গোপসাগর, পায়রা বন্দর, রূপপুর বা উত্তরবঙ্গের করিডর ঘিরে চীন ভারতের যে ভূরাজনৈতিক স্নায়ুযুদ্ধ চলছে, সেখানে পদ্মা ব্যারেজ যুক্ত হলে তা ভারতের একচেটিয়া পানি আধিপত্যের কফিনেই শেষ পেরেক হয়ে দাঁড়াবে। বাংলাদেশ গত এক দশকে প্রমাণ করেছে যে বড় বড় অবকাঠামো প্রকল্পে বিদেশি অর্থায়নের বাইরে গিয়েও বা একাধিক আন্তর্জাতিক পরাশক্তিকে ব্যালেন্স করে কাজ করার সক্ষমতা তাদের আছে। পদ্মা সেতু তার সবচেয়ে বড় প্রমাণ, যাকে এখন প্রথম পদ্মা অধ্যায় বলা হচ্ছে, আর পদ্মা ব্যারেজ হতে যাচ্ছে দ্বিতীয় পদ্মা অধ্যায়। ভারত যদি মনে করে পদ্মা ব্যারেজ গঙ্গা পানি বন্টন চুক্তিকে ক্ষতিগ্রস্ত করবে, তবে তাদের বুঝতে হবে এই পরিস্থিতির জন্য তারা নিজেরাই দায়ী। বছরের পর বছর আন্তর্জাতিক নদীর পানি একতরফা প্রত্যাহার করে বাংলাদেশকে মরুভূমি বানানোর যে পাপ ভারত করেছে, পদ্মা ব্যারেজ হচ্ছে সেই পাপের প্রায়শ্চিত্ত। বাংলাদেশ এখন আর নতজানু হয়ে থাকার দেশ নয়। ভারতের একতরফা পানি প্রত্যাহার নীতির বিরুদ্ধে নিজেদের সম্পদ দিয়ে নিজেদের রক্ষা করার এই সিদ্ধান্ত প্রমাণ করে ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন আর কারো দয়ার মুখাপেক্ষী নয়। ভারত ও দিল্লির মধ্যে পানির কূটনীতি, আস্থার রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক ভারসাম্যের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে এই পদ্মা ব্যারেজ। ভারত যদি পানি কূটনীতিতে সৎ না হয়, তবে বাংলাদেশ নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেবে। হঠাৎ করেই বিএনপিতে বড় ধরনের পরিবর্তন, সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট, একদম উল্টে গেছে। 360 ডিগ্রি বলতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলি না, এখানে 360 ডিগ্রি কাছাকাছি। দর্শক, জামাত বিএনপি যে আপোষ হয়েছে আপনারা শুনেছেন, সে আপোষের বিরাট ফলাফল আমরা রাজনীতিতে দেখতে পাচ্ছি এবং এটা নিয়ে তোলপাড়। আপনি বলতে পারেন যে একটা অঘটন ঘটে গিয়েছে। কি? বিএনপি নেতারা হাসিনা পালানোর পর সবাই ভারতপন্থী হয়ে উঠেছে। তাদের চিন্তা ছিল যেহেতু হাসিনা পালিয়েছে আর বাংলাদেশের রাজনীতির অন্তরে অন্তরে ভারতের প্রভাব, যদিও বিএনপি ভারতের ধারণা দিয়ে আসছে এটা অনেক আগে থেকে। বিএনপির বিশ্বাস যে ভারতকে অগ্রাহ্য করে কিছু করা সম্ভব নয়। 2018 সালে বা 17 সালে কিংবা 16 সালে কয়েক দফাই হয়েছে। আজকে তারেক রহমানের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব, তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল ভারতে পাঠিয়েছিল তারেক রহমান। লন্ডন থেকে কেউ এসেছিল, বাংলাদেশ থেকে কেউ গিয়েছিল। তারা সেখানে যে নরেন্দ্র মোদীকে আব্বা বলে আসছে এবং স্পষ্টভাবে এই হুমায়ুন কবিররা বলে এসেছেন নরেন্দ্র মোদীকে যে মোদী আব্বা, আমরা খালেদা জিয়ার কথা এখন আর শুনবো না। খালেদা জিয়া যেরকম ভারত বিরোধী ছিল, আমরা আর ভারত বিরোধিতা করবো না। এবং খালেদা জিয়ার ফরেন পলিসি থেকে বিএনপি সরে আসার কমিটমেন্ট ভারতকে দিয়ে এসেছে 2016 সালের পর থেকে। আর মানে ভারতের কাছে নতজানু হওয়া, এটা বিএনপি মানসিকভাবে অনেক আগে গ্রহণ করেছে। বিশেষ করে যখন দেখেছে যে না 2014 সালে কিছুই করতে পারেনি, 14 সালে আন্দোলনও হয়নি, আন্দোলন করেও কিছু হয়নি, আন্দোলন চালিয়েও যেতে পারেনি, কিভাবে সুজাতা সিং এসে বাংলাদেশের নির্বাচনটা উঠিয়ে দিয়ে গেল, বিনা ভোটের নির্বাচন, এবং সারা পৃথিবীকে ম্যানেজ করলো ভারত। ওটা দেখে বিএনপি প্রচন্ড ভয় পেয়েছে। শুধু সেটা না, বিএনপিতে ভারতপন্থী ভারতের দালাল অনেক আগে থেকে আছে। হয়তোবা খালেদা জিয়া কিংবা তারেক রহমান কিংবা জিয়াউর রহমান এরা ভারত বিরোধী ছিলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, বাট ভারতের দালাল অনেক আগে থেকেই ছিল। যেমন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বৈশ্বর চন্দ্র রায়, এরা কিন্তু একদম পিওর ভারতের দালাল, ভারতপন্থী। বিশেষ করে যারা সাবেক ছাত্র ইউনিয়ন বাম রাজনীতি থেকে এসেছে, এদের একটা বিরাট অংশ একদম পিওর ভারতপন্থী। সেই জায়গায় ভারতের কাছে নতজানু হয়ে চলা এটা 2013 সালের 5 মে খালেদা জিয়ার নির্দেশনা সত্ত্বেও বিএনপি যে সাপ্পা চত্বরে গেল না, হেফাজতের পাশে দাঁড়ালো না, ওটাও ভারতের প্রভাবে হয়েছে। এরপর তো প্রকাশ্যে খালেদা জিয়ার ফরেন পলিসি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা তারেক রহমান দিয়েছেন, হুমায়ুন কবিরের মাধ্যমে নরেন্দ্র মোদীকে সেই বার্তা দিয়ে এসেছেন।
এবং তারপর থেকেই আমরা দেখি যে বিএনপির আচরণে পরিবর্তন। এরপর থেকে জামাতের সাথে জোট নাই এটা বলা শুরু করলো। তারা কিন্তু জোটগতভাবে জামাত নেতাদের মুক্তির দাবিতে খালেদা জিয়া নিয়মিত বলতেন। শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের মুক্তির দাবিতে তার ছবি নিয়ে মুক্তি চাইতেন খালেদা জিয়া, এবং যাদেরকে যুদ্ধাপরাধী বলা হয়েছে তাদেরকে, যারা যুদ্ধাপরাধী নয়, যুদ্ধাপরাধী পাকিস্তানের 195 জন, এসব কথাবার্তা মির্জা ফখরুল্লাহ বলতেন 13 সালে। কিন্তু যখন তারেক রহমান ভারতকে বলে আসলেন যে না, আমরা ভারত বিরোধিতা করবো না, মানে ভারতকে চাপতে গিয়েছেন, তখন থেকেই জামাতকে অস্বীকার করা শুরু করেছে। জামাত আমাদের সাথে কোনো জোটের শরিক নয়। এমনকি ভারতের নতজানু হয়ে ভারতকে চাপতে যে এমন পর্যায়ে বিএনপি গিয়েছে, 2018 সালের নির্বাচনে জামাতের সাথে কোনো জোটই করেনি। তারা ঐক্যফ্রন্ট, ডক্টর কামালকে পীর মেনে কিংবা আব্বা মেনে নির্বাচন করেছে বিএনপি, এবং বলেছে না জামাত, এটা আমরা জামাতের সাথে জোটে নাই, অন্য একটা সিস্টেমে জামাতকে ডিল করেছে। ঐক্যফ্রন্টে কিন্তু জামাত ছিল না। কেন ঐক্যফ্রন্টে জামাত ছিল না? বিকজ অফ ভারত। এরপর থেকে আপনি খুঁজেন, একটা পর্যায়ে 18 সালের নির্বাচনে ভারতের মধ্যস্থতায় বিএনপি নির্বাচনে গিয়েছিল, ধরা খেয়েছে। ধরা খাওয়ার পরও ভারতকে আব্বা ডাকা বিএনপি ছাড়ে নাই। এরপরে বিএনপি যখন কথিত যুগপৎ আন্দোলন শুরু করলো, তখনও জামাতকে অস্বীকার করা শুরু করলো। স্পষ্টভাবে বলেছে জামাত আমাদের যুগপথের মিত্র নয়, এবং জামাতের সাথে প্রকাশ্য কোনো মিটিং করতে রাজি নয়, এবং বিএনপির যে প্রোগ্রাম সেখানে জামাতকে বক্তব্য দিতে দেয় না, এবং জামাতের উপর হামলা করলে তার প্রতিবাদও করে না। আপনি কেমন চিন্তা করেন যে কতটা ভারতপন্থী হয়ে গিয়েছিল বিএনপি? একদম ভারতের দালাল হয়ে গেছিল। মানে ভারতকে চাপতে ভারতের বুকে ছিল আওয়ামী লীগকে বুকে আগলে ধরেছে। বুকে তার বিএনপি যেতে পারেনি, কিন্তু বিএনপি ভারতকে বলেছে, প্রিয় ভারত, আপনার পাটা দেন, পাটা আমি একটু চাটি, পায়ের আঙ্গুলগুলো মুখে নিয়ে একটু চুষি। এরকম নোংরামি করতো ভারতের সাথে, কিন্তু কাজ হয়নি। শেষ পর্যন্ত সেই ভারতের পতন হয়েছে 5 আগস্ট। এরপরে বিএনপি আরো বেশি ভারতপন্থী হয়ে গেছে, যে এবার তো আওয়ামী লীগ গেছে, ভারতের বুক খালি হয়ে গেছে, নাই আওয়ামী লীগ, এখন বুকে যাতে আমি জায়গা পাই, মানে বিএনপি জায়গা পাই, সেই চেষ্টা তারা শুরু করলো, যে আওয়ামী লীগের জায়গায় তারা হতে চায়। এই জন্য ভারতের 72 সংবিধানের পক্ষে বলা শুরু করলো, ভারতের রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার পক্ষে, ভারতের সাথে সুসম্পর্কের পক্ষে নানান কিছু বলা শুরু করলো। এক পর্যায়ে তারেক রহমান তো সরাসরি ভারতের সাথে আপোষ করেই দেশে আসছেন। আনন্দবাজারের রিপোর্টে সেটা স্পষ্ট উঠে এসেছে। কিন্তু এবং নির্বাচনে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতাও করিয়ে দিয়েছে ভারত। আওয়ামী লীগ এত বোকা না যে বিএনপি বলবে যে আমাদেরকে ভোট দেন আর আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়ে দিবে, না, এত সোজা না। যেটা হয়েছে, ভারতের মধ্যস্থতায় আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিতে রাজি হয়েছে, এবং আওয়ামী লীগ ভারত মিলে বিএনপিকে ক্ষমতা এনেছে। ক্ষমতায় আসার পরেই বিএনপির মোহভঙ্গ হয়ে গিয়েছে। এখন বিএনপিও ভারতকে চেনে না, আর ভারতও বিএনপিকে চেনে না। এটা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। সেই 2013 সালের আগে বা খালেদা জিয়া সক্রিয় জেলে যাওয়ার আগ পর্যন্ত যেরকম বিএনপি ভারত বিরোধী ছিল, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল, এখন বিএনপি ওইরকম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এই পরিবর্তন হয়েছে, আমি দেখাবো কি হয়েছে। এবং জামাত বিএনপি যে আপোষ হয়েছে, সে আপোষের একটা ফলাফল হচ্ছে বিএনপি এখন প্রকাশ্যে ভারত বিরোধী। কারণ জামাতের সাথে আপোষ না হলে এভাবে ভারত বিরোধী হতো না, আর ভারত বিরোধী না হলে জামাতের সাথে এভাবে আপোষ করতে পারতো না। তবে আপোষের একটা ফলাফল, ফলাফলটা কি দেখেন। পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থ, ভারতের সঙ্গে আলোচনা কিছু নেই। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনির এই বক্তব্য জামাত শিবিরের লোকজন শেয়ার করছে এবং তাকে ধন্যবাদ জানাচ্ছে। এবং শহীদুদ্দিন চৌধুরী এনি জামাতের প্রোগ্রামে যাচ্ছেন, জামাত নেতাদের প্রশংসা করছেন। মানে বড় পরিবর্তন হয়ে গেছে, প্যারাডাইম শিফট। এই যে পদ্মা ব্যারেজ, এতে ভারতের প্রচন্ড আপত্তি রয়েছে, কারণ এই পদ্মা ব্যারেজ এটা সরাসরি ভারতের বিরুদ্ধে। বিএনপি কঠিনভাবে এখন ভারত বিরোধী। এভাবে সেই 70-এর দশকে যে ফারাক্কাবাদ দিয়েছে ভারত, সেই ফারাক্কাবাদের একটা পাল্টা পদক্ষেপ হচ্ছে এই পদ্মা ব্যারেজ। সেই পদ্মা ব্যারেজ স্টার্ট করতে যাচ্ছে, টেকনিকে অনুমোদন হয়েছে, এই শীঘ্রই 1-1.5 মাসের মধ্যে কাজ শুরু হবে, 2 মাসের মধ্যে কাজ শুরু হবে, এবং 2033 সালের মধ্যে কাজ শেষ হবে। এবং এই পদ্মা ব্যারেজ এর প্রভাব ভারতের উপর পড়বে, এটা বাংলাদেশের সাথে। তারা ফারাক্কাবাদ দিয়ে বাংলাদেশের নদীর পানি আটকে দিয়েছে, এখন আমরা পদ্মা ব্যারেজ করে শুকনো মৌসুমে প্রয়োজনীয় পানি ছাড়বো, আর বন্যা রোধও হবে। এবং এই পদ্মা ব্যারেজের সাথে পাকিস্তান জড়িত। এই পদ্মা ব্যারেজ এটা বিএনপির আবেগের যে একটা জায়গা। বিএনপি আমলেই বারবার পদ্মা ব্যারেজ নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছিল, যদিও এটা অনেক আগে থেকে, সেই 70-এর দশক থেকেই এটা নিয়ে সমীক্ষা, কিন্তু বিএনপি সরকার 2001 থেকে 2006 এটা নিয়ে চেষ্টা করেছিল। এবং ফিজিবিলিটি স্টাডি সমীক্ষায় পাকিস্তান, অস্ট্রেলিয়া জড়িত, মানে পাকিস্তান ইজ রিলেটেড হিয়ার। অর্থাৎ ভারতের জন্য এটা একটা চিন্তার বিষয়। এবং ভারত ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশকে যেভাবে মরুভূমি বানিয়েছে, তার বিপরীতে এটা একটা রেজিস্ট্যান্স। তো দর্শক, বিএনপি কতটা ভারত বিরোধী হয়ে গেছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না।
আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।